রাতের বেলা অফিস শেষ করে অফিস কলিগের বার্থডে ছিল, তাই তার সাথে গেছিলাম ট্রিটের জন্য। আর একটু মজা মাস্তিও করি, তাই লেট হয়ে যায় বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ ফোন বেজে ওঠে, দেখলাম চাচ্চু কল দিছে। হ্যালো চাচ্চু, আমি আসতেছি তো। কিরে অন্তর, কই তুই? আরে বাসায় এসে সব বলবো। আচ্ছা, সাবধানে আসিস। তারপর কল কেটে দিল। আমি হাঁটতে লাগলাম বাড়ির দিকে। হঠাৎ দেখলাম একটা লোক রাস্তায় দৌড়ে আসছিল আমার দিকে। আর তখনই গুলির শব্দ শুনলাম, আর দেখলাম লোকটা সাথে সাথে রাস্তায় পড়ে যায়। কিছুক্ষণ পরেই 5জন লোক দেখলাম, যাদের মুখে মাস্ক ছিল। তারা সেই লোকটার কাছে যায়। আমি কিছুটা দূরেই আছি তাদের থেকে। কই পালাচ্ছিলি তুই? বলছিলাম না তোর মরণ নিশ্চিত? বেঈমানের ফল মৃত্যুই হয়। প্লিজ আমাকে ছেড়ে দেন। রাস্তায় পড়ে থাকা লোকটা বলল। সাথে সাথে সেখানে থাকা 5জন লোকেই একসাথে গুলি করে দিল রাস্তায় পড়ে থাকা লোকটাকে। তবে আমি এটা দেখে মোটেও ভয় পেলাম না, না কোনো কিছু অনুভব করলাম আমি। ভাই, এটা তো শেষ। ভাই এই দেখেন, এই একটা ছেলে দাঁড়িয়ে আছে, হয়তো আমাদের খুন করার সময় দেখে ফেলেছে। মাস্ক পরা আর একজন বলল, যা আমাকে দেখে ফেলো তারা। আমিও সেখান থেকে দৌড়ে পালাতে লাগি। হঠাৎই তারা গুলি করতে লাগে, আর আমিও কোনো মতে সেই জায়গা থেকে পালিয়ে যাই। ভাগ্যক্রমে তাদের গুলি আমার গায়ে লাগে নাই। আমি একটা গলিতে ঢুকে পড়ি আর চুপচাপ গলিতে লুকিয়ে থাকি। আমি দেখলাম তারা গলির কাছে দাঁড়িয়ে আছে। ভাই, ছেলেটাকে ধরতে হবে, না হলে সমস্যা। কারণ আমি একবার মাস্ক খুলেছিলাম, হতে পারে ছেলেটা আমার চেহারা দেখে ফেলছে। এই তোরা 2জন গলির রাস্তায় যা, আর আমরা 3জনের মধ্যে 2জন ওই রাস্তায় যা, আর আমি একাই এ রাস্তায় যাচ্ছি। যে করেই হোক ছেলেটাকে পেতে হবে, না হলে আমাদের জন্য সর্বনাশ হবে। কারণ টিপু ভাই বলেছে মার্ডার করার সময় যাতে খেয়াল রাখি কোনো এভিডেন্স যেন না থাকে। তারপর 2জন গলিতে ঢুকে পড়ে আর আমাকে খুঁজতে লাগে। কিন্তু ভাগ্য ভালো, গলি পুরাই অন্ধকার আর আমিও লুকাতে এক্সপার্ট। তাই এই লুকাচুরি আমাকে আগেও খেলতে হয়েছিল। ছেলেটা কই গেল? ভালো করেই খুঁজে দেখ, এখানেই কোথায় আসে শালা। কেউ একজন উঁচু গলায় আমাকে শালা বলল, আর যেটা শুনে আমার মধ্যে অন্য একজন চলে আসে। যেটা আশাটা মোটেও ভালো ফিল করছি না আমি। কিরে পেলি শালাকে? এটাকে খুঁজ তাড়াতাড়ি। যদি ছেলেটা হাতছাড়া হয় তাহলে আমাদের বিপদ। টিপু ভাই জানতে পারলে আমরাই শেষ। আমি ওই ব্যাগটা রেখে দিয়ে এক সাইডে আর অন্ধকার গলিতে বেরিয়ে পড়ি। আমি দেখলাম আমার থেকে 10 ফিটের দূরত্বে একজন দাঁড়িয়ে আছে। আমিও আস্তে করে তার কাছে গিয়ে তার মুখটা চেপে ধরি। আর আমি এটাও জানি প্রত্যেকটা মাফিয়া তার গানটা তার কোমরেই রাখে। আর আমিও যার মুখ চেপে ধরলাম তার কোমর থেকে গানটা নিয়েই আর একজন ছিল তাকে শুট। আমার গুলি শুট করার আলোতে আমার চেহারাটা কয়েক সেকেন্ডের জন্য দেখা যায়। আর যাকে গুলি করি সে সেখানেই শেষ, কারণ ডাইরেক্ট তার হৃৎপিণ্ডেই গুলিটা করি। কারণ আমি এই গুলি চালাতে ট্রেন্ড তা পরেই জানতে পারবেন। আর যার মুখ চেপে ধরেছি তাকে দেওয়ালের সাথে জোরে একটা বাড়ি দেই আর সে পড়ছে। মরার এত শখ হয়েছে তোদের? মনে করছিস অফিস থেকে আসছি দেখতে সিধা সাদা কিছু জানি না, আর এমনি এমনি তোরা আমাকে মেরে দিবি? আমাকে মারা কি এতই সহজ নাকি? কে? ক ক করতেছিস কেন? ক খ পড়িস নাই কোনোদিনও? আমি কে সেটা জানতে হবে না তোর। আমাকে মারতে আসছিস না, এবার তোরা মর। বলে সেটাকে শুট করে দিলাম। আমার সামনে এখন 2টা ডেড বডি পড়ে আছে, যাদের মুখে মাস্ক। আমিও একটা মাস্ক নিয়ে নেই আর পরে নিলাম। গুলির শব্দ শুনে বাকি 3টাও গলিতে আসে, আর আমিও ডেড বডি গুলোর সামনে চেক দিয়ে বসে আছি। আরিফ, শুভ কই তোরা? তাকে পেয়েছিস? আমাকে তো পাইছে, কিন্তু কথা হলো তারা তাদের জীবন হারিয়ে গলিতে পড়ে আছে। কেখানে? কত সারাই পাশে 2টাকেই তাদের সামনে থেকে শুট করে দিলাম, আর আমিও সরে গেলাম। আর আবালটা সোজা বরাবর গুলি চালায়। পরে খেয়াল করে তার দুপাশে 2টাই পড়ে আছে। অন্ধকার হওয়ার কারণে তারা আমাকে দেখতেই পারে নাই। কিন্তু তারা তো আর এটা জানে না অন্ধকারই তো আমার আসল শক্তি। আমি অন্ধকার পছন্দ করি। কে তুই? সামনে আয়। আমি তোর গলিতে আসা 2 সাথীর সামনে যাই বলে তারা মরে পড়ে আছে। তুই কি মরতে প্রস্তুত? একবার সামনে আয়, তাহলেই দেখা যাবে কে মরে কে বাঁচে। আর কে তুই? সাধারণ মানুষ আমাদের ভয়ে ভয়ে থাকে, আর তুই কি না? নিশ্চয় তুই সিআইডি, না হলে পুলিশ, না হলে আর্মি, এমন কেউ হবি তুই। বলত কোথাকার। আমি না আর্মি, না পুলিশ, না সিআইডি, বাট অন্য কিছু যেটার অস্তিত্ব 3 মাস আগেই মিটে গেছিল। কিন্তু আজ
তোদের ভুলের জন্য সে আমার কাছে চলে আসে। কে তুই? আগে আমারও একটা পরিচয় ছিল, বাট নাও আই এম নো ওয়ান। সাথে সাথে তার সামনে আসলাম, আর সে যখনই আমাকে গুলি করতে যাবে তখন তার হাত ধরে ফেলি, আর সেটা তার পেটের মধ্যে নিয়ে তার হাতে থাকা গানটির ট্রিগারে ক্লিক করে দিই। তার হাতে থেকে তার গান নিয়ে তাকে শুট করে দিই। কলকাতা ফ্যাসা হাজম। গুলি খেয়ে তার শরীরটা আমার শরীরের দিকে হেলে পড়ে আসে। আমি ও ঘাড় ধরে সরিয়ে ফেলে দিই। আজ 3 মাস আগের একটি ঘটনার কথা মনে পড়ে গেল, যা আপনারা পরে জানতে পারবেন। সেখানে মরে পড়ে থাকা সকল লোকগুলোর কাছে গান ছিল, সেগুলো আমি ইচ্ছা করে কয়েকটা ফায়ার করে তাদের শার্টের মধ্যে, মুখে, তাদের মৃতদেহের হাতে ধরে দিই, যাতে সকলে বুঝে এখানে গ্যাং ওয়ার হয়েছিল আর তারা গ্যাং ওয়ারেই মরছে। আমিও আমার সেখান থেকে আমার ব্যাগ নিয়ে ভদ্র মানুষের মতো গলি থেকে বেরিয়ে পড়ি আর চলে যাই বাড়িতে। দরজার বেল ক্লিক করেই দরজা খুলে যায়। কিরে অন্তর, তুই কইছিলি এত দেরি হয়েছে কেন? আরে আন্টি সরি, আর আমাকে বকে লাভ নাই। এক কলিগের বার্থডে ছিল, তা থেকে ট্রিট আদায় করতেই দেরি হয়ে গেল। আচ্ছা চাচু কই আর লামিয়া কই? তোর চাচু না খেয়ে বসে আছে, আর লামিয়া তো তার ভাইকে ছাড়া খাবেই না। আমিও ভিতরে চলে যাই আর দেখলাম লামিয়া মুখ গোমড়া করে বসে আছে। রে এইভাবে বসে আছিস কেন? ভাইয়া তুই কই ছিলি? সরি, আসলে অফিসের এক কলিগের বার্থডে ছিল, তাই আর কি একটু। কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, চকলেটটা তাহলে আমিই খাবো। আমি দেখলাম চাচু রুম থেকে বেরিয়ে আসে। অন্তর, এত লেট কেন অফিস থেকে আসতে? বিশ্বাস করো চাচু, তোমার বন্ধু রহমত আঙ্কেলের ছেলের বার্থডে ছিল, আর তার থেকে ট্রিট আদায় করতেই আমার লেট হয়ে যায়। তাহলে এখন আর খাবি না তুই? না। আচ্ছা, গিয়ে শুয়ে পড়, কাল আবার অফিস আছে তোর। আচ্ছা যাই। যাওয়ার আগে আমার চকলেট দে। ধর তুই। পকেট থেকে চকলেট বের করে লামিয়াকে দিলাম। তো ম্যাডাম যেতে পারি? আচ্ছা যা, গুড নাইট। গুড নাইট। আমি আমার রুমে চলে গেলাম, ব্যাগ খাটের সাইডে রেখে জামা চেঞ্জ করে শুয়ে পড়ি আর ভাবতে থাকি আজকের ঘটনাটা। আজকে হুদাই এই পাঁচটা আমার পিছে লাগছিল। আসলে মরার শখ হলে যা হয় আর কি। তারা মনে করলো আমাকে বের করে মেরে ফেলবে, কিন্তু তারা এটাই হয়তো জানতো না আমাকে খুঁজে বের করা মানে তাদের মৃত্যু। আর সেটাই হলো। আমি আজকে এটা করতে চাই। 3 মাস আগে আমি এই কাজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে এই পাঁচটা এসেই আবার সেই আগের অন্তরকে জায়গায় তোলে, যা মোটেও সুবিধার না। 3 মাস আগে আমারও একটা পরিচয় ছিল, কিন্তু সেই পরিচয় ও মানুষটা হারিয়ে গেছিল। তবে আজকে মানুষটা আসে ঠিকই, কিন্তু পরিচয়টা আসে নাই। চিন্তা করেছিলাম সে অন্তরটা আর কোনোদিনও আসবে না, মানে জাগ্রত হবে না। কিন্তু এই 5 জন এসে সেই অন্তরকে জাগ্রত করে দেয়। হরিণ হয়ে বাঘের সাথে লড়াই করতে আসছিল আর শিকার হয়ে গেল। আসলে চিন্তা করেছিলাম আমি ভদ্র হয়ে যাব, মানে তারাও ভদ্র হয়ে যাবে, কিন্তু তারা তো তাদের বাপকেই ভুলে গেল। বাপ নেই বলে কি বাপ ছিল যে মনে হয় সেটা ভুলেই গেছে তারা। এই পিঁপড়াগুলোর জন্য কেন সেই দিনগুলো মনে করতে লাগলাম, আর তখনই মনে পড়ে গেল 3 মাস আগের সেই ঘটনা, যার জন্য আজ আমি এখানে। না হলে হয়তো আমি আমার সেই জায়গায় থাকতাম, যা অন্যের জন্য খারাপ কিছু ঘটে দিতে পারে। এইসব ভাবনা চিন্তা বাদ দেওয়াই ভালো। আমি এখন যেমন সেটা নিয়েই থাকা উচিত। আমিও ঘুমিয়ে পড়লাম। আমার মোবাইলের অ্যালার্ম বেজে ওঠে। আমি উঠে নামাজ পড়ে নিলাম, তারপর দিলাম আবার 2 ঘন্টার জন্য। আবার উঠে যাই। শীতকাল, একটা সোয়েটার গায়ে দিলাম। আমিও বারান্দায় বসে আছি আর কিছু স্মৃতি মনে করতে লাগি। কি রে ভাইয়া, বারান্দায় কি করিস? হুম। ও মা, এটা কি? আপনি এত সকালে ঘুম থেকে উঠে গেলেন লামি আপু? ভাইয়া কি বলতে চাস তুই? আমি দেরিতে ঘুম থেকে উঠি? আমিও গুড গার্ল, আমিও তাড়াতাড়ি উঠি। ভালোই তো, অভ্যাস করে রাখো। বিয়ের পর এভাবে ঘুম থেকে উঠে দুলাভাইয়ের সেবা যত্ন করতে হবে তো। ভাইয়া এসব বলবি না। আর আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? হুম। আর আমি কোনোদিনও তোকে ও আম্মু আব্বুকে ছেড়ে যাব না, বুঝছিস? জি বুঝছি। তারপর নাস্তার সময় পর্যন্ত লামিয়ার সাথে আড্ডা দিই। সকালে নাস্তার সময় আমরা দুজন নাস্তা করতে ডাইনিং টেবিলে চলে গেলাম, আর তখনই চাচু টিভি অন করে দেয়। এটা চাচুর স্বভাব। সকালে চাচু নিউজ না দেখলে নাস্তা করতে পারে না। ব্রেকিং নিউজ, গতকাল রাতে এলাকার গড়ি থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিটি মৃতদেহের হাতে পিস্তল পাওয়া যায়। বলা হচ্ছে গ্যাং ওয়ারে অংশগ্রহণ করে এরা মারা যায়।
যারা মারা যায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে একটা বড় ধরনের কেস করা। আর পুলিশ এটাও বলে তারা 5 জনই একই গ্যাংয়ের মেম্বার। কিন্তু পুলিশ এই গ্যাং ওয়ার নিয়ে তদন্ত করতে ব্যস্ত। কারা বা কাদের সাথে এই গ্যাং ওয়ারটা হয়, কোনো লোকাল গ্যাং নাকি সেই গ্যাংটা শহরে চলে আসছে, যার আসার কথা বলেছিল ইন্টেলিজেন্টরা। যদি তারা চলে আসে তাহলে শহরের মানুষ হতে পারে বিপদের মুখে। এই নিউজের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটায় চোখ রাখুন। চাচ্চু, আন্টি ও লামিয়া নিউজটা দেখে শক খেয়ে যায়। এটা তো আমাদের এলাকার ঘটনা। আব্বু, আমার খুব ভয় করতেছে। ভয় পেতে হবে না, এসব গ্যাংস্টারগুলো জন্মাইছেই মরার জন্য। তাদের কোনো কাজ ধান্দা নাই, খালি গ্যাং ওয়ার এইসব করে বসে থাকে। শুধু তোমরা একটু সাবধানে চললেই হবে, আর বেশি রাত করে বাড়ি না ফিরলেই হবে। সেটা তো তোকে বলা দরকার অন্তর, কারণ তুই বেশি দেরি করে ফিরতিস বাড়িতে। অন্তর বাবা, তুই একটু সাবধানে থাকিস। তারপর সকলে নাস্তা করে নিলাম। ভাইয়া, আমাকে একটু স্কুলে দিয়ে আয় না। তুই চাচুর সাথে যা, আমি একটু অফিসে তাড়াতাড়ি যেতে হবে। মামুনি, তোমাকে আমি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আমি আমার রুমে চলে যাই, আর সেখানে গিয়ে অফিসের জন্য রেডি হয় নাই, আর অফিস ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। আমি একটা রিক্সা দাঁড় করে অফিসে চলে গেলাম। অফিসে যেতেই আমার কলিগগুলো আমাকে গুড মর্নিং উইশ করে, আর আমিও আমার কেবিনে চলে যাই। আমিও সেখানে গিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে লাগি। আমার ল্যান্ডলাইনে কল আসে। ল্যান্ডলাইনে একমাত্র স্যারই কল দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওবায়দুল সাহেব, একটু কেবিনে আসুন তো। আমিও কল রেখে বসের রুমের দিকে চলে গেলাম। রুমের সামনে গিয়ে দরজায় নক করলাম। স্যার, আসতে পারি? হ্যাঁ, আসো। দেখলাম রুমের মধ্যে স্যার ছাড়া আরো একজন উপস্থিত। আমি তার পিছন বরাবর দাঁড়িয়ে আছি। মিস্টার রহমান, আপনি আমাদের অফিসের একজন স্ট্রেট অ্যান্ড বেস্ট এমপ্লয়ি, তাই আপনাকে ডেকে আনলাম। এই হচ্ছে তানবীর, এখন থেকে সে আপনাদের সাথেই কাজ করবে। তানভীর নামটা শুনে একজনের কথা মনে পড়ে গেল। আমিও ছেলেটার দিকে তাকালাম, আর ছেলেটাও আমার দিকে তাকালো। দুজনেই দুজনকে দেখে শকড খেয়ে গেলাম। অন্তর, তুই বেঁচে আছিস? এক্সকিউজ মি ভাই, এটা অফিস, এখানে পার্সোনাল কথাবার্তা অ্যালাউ না। অন্তর, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? স্যার, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগতেছে না। তানবীর, এনাফ। তুমি যদি ওকে চিনেও থাকো তাহলে অন্য কোথাও গিয়ে কথা বলো। এটা অফিস, এটা কোনো আড্ডাখানা না যে অনেকদিন পর পরিচিত মানুষকে দেখলা আর সেখানেই কথাবার্তা শুরু। সরি স্যার। স্যার একজনকে কল দেয়, আর দেখলাম কিছুক্ষণ পরে স্যারের পিএ আসে। সাইমা, তুমি নতুন এমপ্লয়িকে তার জায়গা দেখিয়ে দাও। স্যারের পিএ তানভীরকে বলে। তারা দুজনেই চলে যায়, আর আমিও দাঁড়িয়ে আছি। ওবায়দুল রহমান, একটা কথা আমি বুঝলাম না, সে তোমাকে এটা কেন বললো? অন্তর, তুই বেঁচে আছিস আর চিনো ছেলেটাকে? জি স্যার, চিনি। আসলে আমার বন্ধু, আর আমি আগে চট্টগ্রামে থাকতাম, সেখান থেকে আমাদের বন্ধুত্ব। তবে আমি চলে আসি চট্টগ্রাম থেকে, আর অনেকদিন পরে আমাকে দেখে এইভাবে কথাটা বললো। ও আচ্ছা, শোনো, তুমি অনেক ভালোভাবেই তোমার কাজটা করতেছো, তাই তোমাকে দায়িত্ব দিলাম তাকে তার কাজ বুঝে দেওয়া। জি স্যার, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমার দায়িত্ব পালন করার জন্য। গুড, তাহলে তোমার কেবিনে যাও, আর আমি তানবীরকে বলে দিচ্ছি যদি কোনো অসুবিধা হয় কাজে তাহলে তোমার হেল্প নিতে। আচ্ছা স্যার, তাহলে আমি যাই। তারপর বসের কেবিন থেকে সোজা আমার কেবিনে চলে গেলাম। আমার কেবিন থেকে 4 কেবিন পরে তানভীরের কেবিন পড়ছে। সে আমাকে দেখে আমার কাছে চলে আসে। অন্তর, তুই জীবিত আছিস? জীবিত না থাকলে কথা বলতেছিস ও দেখতেছিস কি করে? আর দেখ তানভীর, এখন অফিস টাইম, তাই এখন কথা না বলে কাজ করাই ভালো হবে। আর যেহেতু বৃহস্পতিবার মানে হাফ ডে, তাই আমাকে এখন কাজ করতে দে। কাজ শেষ হলে আগের মতো চায়ে দুজনে আড্ডা দিতে দিতে কথা বলবো। ঠিক আছে। বলেই সে চলে গেল, আর আমি আমার কাজে মনোযোগ দিলাম। দুপুরবেলা কাজ শেষ, দেখলাম তানভীর কয়েকজন কলিগের সাথে কথা বলতেছে। যেহেতু অফিস শেষ, তাই আমিও ব্যাগ নিয়ে যেতে লাগি। আর তখনই তানভীর আমার সামনে উপস্থিত। কথা শেষ হয়েছে। তুই এত চেঞ্জ হয়ে গেলি দোস্ত। আগে আমাকে কারোর সাথে কথা বলতে দেখলে যে কিনা আমাকে টেনে নিয়ে যাইতো, আর সে কিনা যে আমাকে অন্যদের সাথে কথা বলতে দেখেও কিছু না বলে চলে যেতে লাগে। কিছু কিছু সময় মানুষ পরিবর্তন হতেই হয়। এখন চল। চল। তারপর তানভীরকে নিয়ে আমি অফিসের বাইরে যাই, আর নদীর পাড়ে চলে যাই। নদীর পাড়টা আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট।
কারণ এখানে প্রকৃতি উপভোগ করার জন্য, আর সাথে সাথে চাও খেতে পারবো, কারণ সেখানে একটা চায়ের দোকানও উপস্থিত। এবার বল, প্রথমত তুই বেঁচে আছিস বটে, আমার সাথে একবার কন্ট্রাক্ট করলি না। প্রয়োজন মনে করি নাই, তাই আমি চাই না আমি বেঁচে আছি সেটা কেউ জানুক। কিন্তু মারিয়া যে বললো তুই নাকি তমালের গ্যাং মেম্বারের হাতে ধরা পড়ে গেছিলি আর তারা তোকে মেরে ফেলছে, বিশ্বাস কর দোস্ত, মারিয়া অনেক কান্নাকাটি করছে তোর জন্য। মারিয়ার কান্না দেখে ইমোশনাল হয়ে লাভ নেই, কারণ তার চোখের পানি দিয়ে সকলকে ভালোই ধোকা দিছে। আমাকে তমালের কোনো গ্যাং মেম্বার না, বরং মারিয়াই মারতে চাইছে। ওই দিন তমালকে শেষ করতে গেছিলাম, আর তখনই মারিয়া পিছন থেকে গুলি করে, আর আমিও গুলি খেয়ে পড়ে যাই। কি বলতেছিস তুই এইসব? মারিয়া তোকে মারতে চাইছে মানে? সে তো তোকে ভালোবাসতো। সেটা তো আমার তোকে মানে সকলকে বোকা বানানোর ধান্দা ছিল ওর। কি বলছিস তুই? একটু ডিটেলসে বলতো। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কি এই তমাল আর কে এই মারিয়া, বা কেন আমি আমার বেঁচে থাকার পরেও তামিরকে মানে কাউকে আমার বেঁচে থাকার খবর জানতে দিই না। তাহলে চলুন আপনাদের সকলকে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে আনি, আর জানতেও পারবেন যে আমি। তাহলে ফ্ল্যাশব্যাক। নিলয় ভাই, এলাকার মাফিয়া বড় ভাই, তা তো ভালো কথা, কিন্তু এইভাবে ধরা খাবেন তা কে জানতো? ওরে বোকা, আমি তোদের হাতে ধরা খাইছি ইচ্ছা করি, কিন্তু কেন জানিস? কারণ তোদের উপর আমাদের অনেক আগে থেকেই নজর, আর তখনই আমাদের ভাই একটা প্ল্যান করে তোদের ধরার। ও তাই নাকি? তো তোদের ভাইটাকে একটু দেখি তো। তমাল ভাই বলল তোকে পাইলে শেষ করে দিতে, আর কথা রইল তোদের ভাইয়ের, তাকেও আমরা শেষ করে দিব। হা হা হা, হোয়াট এ জোক! এত সহজ আমাদের ভাইকে শেষ করা? তাকে আমরা কি ডাকি জানিস? রেবেল বয়। কারণ সে কখন কোথা থেকে কিভাবে আসবে আমরা কেউ জানি না। আর একটা কথা, আমাকে তো ধরছিস ঠিকই, কিন্তু আজকে আর মনে হয় জিন্দা ফিরবি না। কারণ আমাদের গ্যাংয়ের সকলের গুলি মিস হতে পারে, কিন্তু ভাইয়ের শিকার মিস হয় না। জানি তো, কিন্তু আর বকবক করিস না। কথা রইল তুই নিজে ধরা দেওয়া, সেটা আমি মোটেও বিশ্বাস করলাম না। কারণ তুই যদি ধরা দিতি আমরা সহজেই তোকে পেয়ে যাইতাম। আসলেই সহজে পাইছি, কিন্তু অন্যভাবে। তোকে ধরলাম কি করে জানিস? তোদের একজন গ্যাং মেম্বার আমাদের গ্যাংয়ে জয়েন করে, আর তার মাধ্যমে ধরলাম। আর তুই বলতেছিস তুই আমাদের ধরা দিছিস বলেই আমরা তোকে ধরলাম? এই বড় বিশ্বাসঘাতকতা কে করলো আমাদের সাথে? তোদের গ্যাংয়ের কেউ না, তোদেরই তানভীর ভাই। তানভীর। সোহান তানভীরকে ডাক দেয়। কিরে নিলয়, ভালো আছিস? তানভীর ভাই, আপনি এইভাবে বেইমানিটা করলেন? দেখ নিলয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাই আমিও তাদের দলে চলে যাই। আর দেখ, এখন তারাও আমাদের ফাঁদে পড়ে গেল। তানভীরের কথা শুনে সকলে অবাক। এই তানভীর, এসব কি বলিস? ওরে আবুল, আগেই বলেছিলাম আমাদের ভাই একটু অন্য রকমের জিনিস। গুলি চালানোর সাথে সাথে মাথাও দারুণ চালায়। এই সবই আমাদের অন্তর ভাইয়ের প্ল্যান ছিল। এই তোরা তানভীরকেও ধরে নিলয়ের সাথে বাদ। আজকে একসাথে 3টা কবর হবে। এই 2টার সাথে তাদের রিবেল বয় অন্তর ভাইয়েরও কবর হবে। সাথে সাথে তানভীরকেও নিলয়ের সাথে বেঁধে ফেলা হয়। তানভীর ভাই, ভাই কই? আমিও তো বুঝলাম না, শালা এত লেট কেন? নাকি আমার মরার পরে আসবে সে? এদিকে আমি অনেক আগেই তাদের কাছে উপস্থিত হয়ে যাই। তানভীর ও নিলয় ঠিক আমার থেকে 150 ফিট দূরত্বে আছে। তাদের দেখার পরেও আমি এখনো কিছু করি নাই, কারণ প্রথমত তানভীর খোলা অবস্থায় সোহানের আশেপাশে ছিল, তাই যদি আমি গুলি চালাই তাহলে তানভীরের গুলি লাগার চান্স ছিল। কিন্তু এখন যেহেতু তানভীরকে নিলয়ের সাথে বেঁধে রাখা হয়, তাই গুলি লাগার কোনো চান্স নেই। সর্বপ্রথম কাজ, আমি এমনভাবে গুলি চালাবো যাতে তারা আমাকে শুট না করতে পারে, মানে গুলি করার মতো সময়টুকুও যাতে না পায়। আর যদি আমার শুট করার টাইমিং একটু ভুল হয় তাহলে কেউ বেঁচে ফিরবো না। একটা লম্বা শ্বাস নিলাম, আর আমার কাছে 2টা গান ছিল, সেই 2টা বের করেই শুট করতে লাগলাম। এই সবাই কভার নে। তারাও কভার নিল, আমিও কভারই আছি। সেখানে প্রায় 20 জনের মতো ছিল। প্রথম শুট আউটে 7 জন শেষ। দেখলাম সোহান সহ এখনো 13 জন বাকি। আমার কাজ হলো সোহান বাদে সকলকে শেষ করা, কারণ সোহানকে একটু লাগবে, আর ওকে আমি শুট করে মারতে চাই না। আমরা বর্তমানে একটা পুরনো গোডাউনে আছি, যেটা অনেক আগেই বন্ধ হয়ে গেছিল। আমি আবার শুট করতে লাগি, আর আমার গুলিতে আরো 4 জন মারা যায়। তোরা কয়েকজন গিয়ে তানভীর ও নিলয়কে নিয়ে আয়। 4 জন মিলে তানভীর ও নিলয়ের কাছে আগাতে লাগে। তবে আমি এমন জায়গায় কভার নেই যেখান থেকে তানভীর ও নিলয়কে প্রোটেক্ট করতে পারবো, সোহানের মেম্বারগুলোকেও শেষ করতে পারবো। যে 4 জন নিলয় ও তানভীরের দিকে এগিয়ে আসে তাদেরও গুলি করে শেষ করে দিই। বললাম মুসিবতে গানের গুলি শেষ, ম্যাগাজিনও নাই।
তো শালার ভাগ্য। দেখলাম আমার দিকে গুলি ছুটতে ছুটতে সোহানের মেম্বারগুলোরও গুলি শেষ। আমি আমার গান দুইটার এক সাইডে ফেলে দিই আর আমার কাছে একটা সেফটি নাইফ মানে ছুরি আছে, সেটা নিয়ে বেরিয়ে পড়ি। আমাকে দেখে সোহানের 3জন লোক দৌড়ে এগিয়ে আসে। আসতে না আসতেই তাদের ঘুষি দিতে লাগি। আমার হাতে সেফটি নাইফ দিয়ে তাদের আঘাত করতে লাগি। একজনকে ডাইরেক্ট পেটেই ছুরি ঢুকে দিই, আর একজন এগিয়ে আসতেই তার নাক বরাবর দিলাম ঘুষি, আর সেও উল্টে পড়ে। আর একজন আমাকে পিছন থেকে ধরে, আমি আমার পা দিয়ে তার পায়ে দিলাম চাপ, আর আমার হাতের কোণে দিয়ে দিলাম পিছে বরাবর মায়ের। তারপর সে আমাকে ছাড়তেই হাতে থাকা ছুরি দিয়ে দিলাম তার গলায় পোষ, আর নিচে পড়ে থাকা লোককেও দিলাম ছুরি দিয়ে শেষ করে। এবার সোহান গুলি করতে লাগে আর আমিও কভারে চলে যাই। গুলি করতে দেখে অবাক হয়ে গেলাম। শালার, আমি তো মনে করেছিলাম এর গুলিও শেষ, কিন্তু না। এখন কি করি? অন্তর ভাই, কি মনে করেছিস তুই আমি এতই বোকা যে সকলের সাথে আমিও গুলি ওয়েস্ট করব? এত বোকা না আমি। সেটা তো দেখেই বোঝা যাচ্ছে তুই কেমন চালাক। উদয়, মরতে আসছিস না এখানে? সোনা আবার গুলি করে, কিন্তু ভাগ্য ভালো আমি একটা মজবুত পিলারের পিছলে লুকিয়ে আছি, নাহলে গুলি খেয়ে ঠুলি উড়ে যাইতো। কি রে রিবেল বয়, এভাবে লুকিয়ে আছিস কেন? সাহস থাকলে সামনে আয়। না না, কিছু একটা নাহলে শেষ। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, আমি মোবাইলটা বের করে নিলাম। আপনারা আবার মনে করেন না দারাজি গুলি অর্ডার করব, অন্য কিছু মাথায় আসছে আমার। মোবাইল বের করে আমিও পুলিশের সাইরেন চালু করে দিলাম। এই পালা এখান থেকে, পুলিশ! বস, এই দুইটাকে কি করব? আরে ব্যাটা, রাখতে এই দুইটাকে, আগে নিজে বাস, পরে এইগুলোকে ধরতে পারবো। এই সুযোগে আমিও লুকিয়ে লুকিয়ে জায়গা পরিবর্তন করতে করতে বেরিয়ে ডাইরেক্ট সোয়ানের কাছে চলে যাই। আমি পিছন দিয়ে যাই বলে সোয়ান দেখতে পারে না আমাকে। আমি ডাইরেক্ট সোয়ানের হাত ধরে দিই মোচড়, আর তার হাত থেকে গানটা নিয়ে নেই। সোয়ানের হাত মোচো দিয়ে পিছন থেকে ধরে আসি। রে, কি বলতেছিলি? আমার সাহস নেই? আরে বেটা, গান যার হাতে থাকে সেই সাহসী, তবে যার বুদ্ধি থাকে ও সময় মতো কাজে লাগায় লেজেন্ড বলে। আমার হাতে গুলি, তাই আমিও সোয়ানকে ছেড়ে দিই। সোহানের একটা লোক বাকি ছিল, তাকেও দিলাম শেষ করে। এবার আমি আর সোহান বাকি, সাথে তো ওই দুটাই আছেই। হাড্ডাহাড্ডি লড়বি নাকি? এই চান্সটাই তো চাই আমি। আমিও গান অন্যদিকে ছুড়ে ফেলে দিই, আর সাথে সাথে সোহান আমার দিকে ঝাঁপিয়ে পড়ে। একে অপরকে কিল ঘুষি দিতে লাগলাম। কেউ কারো থেকে কম না। আমাদের লড়াইটা মনে হচ্ছে দুটো হিংস্র পশু লড়তেছে। সোহান আমাকে ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়, আর আমার কাছে আসতে নিলেই আমি ওর সুযোগ বুঝে সরে যাই, আর তাকে দেই সে লেভেলে একটা লাথি। এরপর আমি আরো হিংস্র হয়ে যাই। এবার সোহানকে খুব খারাপ ভাবেই আঘাত করতে লাগে, আর আমার আঘাতে সোহানের নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগে, আর আমিও আবার তার হাত মোচড় দিয়ে দেই। আহ, কেমন লাগে রে আজকে? আর তোকে জিন্দা ফিরতে দেব না আমি, এখানে আজকে তোকে শেষ করব বলে আমি ছুরি দিয়ে সোহানকে অনেক খারাপ ভাবে আঘাত করতে লাগি। কারণ এখন আমি একটা নর পশু হয়ে গেছি। আমি নিজেও জানি না আমি কি করতেছি, কারণ আমার রাগ উঠলে আমি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারি না। সোহানকে অনেক আঘাত করার কারণে সে শেষ। শালা আমাকে মারতে আসছিল, এবার নিজে নিজের মরণের কারণ হলো। শুধু সেই না, তোমালকেও মরতে হবে। আমিও গিয়ে নিলয় ও তানভীরকে খুলে দেই, আর সাথে সাথে নিলয় ও তানভীর আমাকে শান্ত করতে ব্যস্ত। আমাকে নিয়ে তারা চলে যেতে লাগে। নিলয়, ওই কোনায় আমার পিস্তল আছে, সেগুলো নিয়ে আয়। জি ভাই। তারপর নিলয় পিস্তলগুলো আনে, আর তানভীর একটা কাজ করে, আমি যে পিস্তলটা ধরি সেটা ভালো করে মুছে দেয় ও সোহানের মৃতদেহের হাতে তুলে দেয়। তারপর আমরা চলে আসি সেখান থেকে। আমাকে আমাদের আড্ডায় নিয়ে যাওয়া হয়, আর সেখানে আমাকে শান্ত করতে ব্যস্ত আমার গ্যাং মেম্বারগুলো। আমি আর সেখানে রাত পর্যন্ত থাকি। রাতের 8টার দিকে, তানভীর চল না রেড বুল খাবো। ওকে, চল। তারপর আমরা বাইরে গেলাম, আর তানভীর দোকান থেকে দুটো রেড বুল নিয়ে আসে, আমাকে একটা দেয়, আর আমিও সেটা খুলেই খেতে লাগি। শালা, এই প্রথম দেখলাম এত বড় একজন গ্যাংস্টার হয়ে রেড বুল খাচ্ছিস। গ্যাংস্টাররা তো মদ, গাঞ্জা, তারপর ড্রাগস মানে এই টাইপের জিনিস খায়, আর তুই কিনা? আমার এটা প্লাস যা সিগারেটই ভালো লাগে, কারণ আমি একটু ভদ্র টাইপের গ্যাংস্টার। কেমন ভদ্রতা তো দেখলামই আমি। ভাই রে ভাই, কিভাবে তুই সোহানকে মারলি? দেখেই গায়ের পশম দাঁড়িয়ে গেছে ভাই। কিছু করার নাই, রাগ উঠলে নিজের মধ্যে নিজেই থাকি না, তখন আমার মধ্যে একটা নর পশু চলে আসে। আমার রেড বুল খাওয়া শেষ, এখন রেড বুলের খালি ক্যান আমার হাতে। আমি সেটা রাস্তায় ফেলে ফুটবল খেলতে লাগি। শালা, একা একা খেলছিস, আমাকেও পাস দে। আমি আর তানভীর আমার খালি ক্যান দিয়ে রাস্তায় ফুটবল খেলতেছি, সাথে তানভীর তার রেড বুল আমার সাথে শেয়ার করতেছে। আমরা দুজন খাচ্ছি আর খেলতেছি। হঠাৎ শরীরে জোর চলে আসি, আর আমিও ক্যানটাকে পা দিয়ে অনেক জোরে একটা লাথি দিলাম,
আর সেটা সোজা গিয়ে একটা মেয়ের গায়ে লাগে। নাউজুবিল্লাহ। শালা কি করলি তুই? কোন জানোয়ারের বাচ্চা এটা আমার গায়ে ছুঁড়ে মারে? মেয়েটা আমাদের দুজনকে দেখে আমাদের কাছে এগিয়ে আসতে লাগে। দোস্ত মেয়ে সামলা, আমি গেলাম। বলেই দিল দৌড়। ওই শালা দাঁড়া বলতেছি। যখন আমি দৌড়তে যাব তখনই পেছন থেকে আমার শার্টের কলার ধরে ফেলে। কই পালাচ্ছিস ব্যাটা লম্পট? তুই নিশ্চয়ই আমার গায়ে এই ক্যানটা ছুঁড়ে মারছিস। বিশ্বাস করেন এটা একটা অ্যাক্সিডেন্ট। মানে আমি আর আমার বন্ধু ক্যানটা নিয়ে খেলতেছিলাম আর সেটাতে কিক দেই আর সেটা আপনার গায়ে পড়ে। মাফ করে দেন আপু। এই ছেলে আমাদিকে তাকা আগে। আমি মেয়েটার দিকে তাকালাম আর থ হয়ে আছি মেয়েটাকে দেখে। দেখতে পুরাই পরীর মতো, হরিণের মতো চোখ, উপরে একটা গোল চশমা, ঠোঁটের নিচে তিল, গোলাপি ঠোঁট আর তার নিচে একটা ছোট্ট তিল, চেহারাটায় মায়া ভরা। আমি তো মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছি। এই বেয়াদব ছেলে এভাবে কি দেখিস? হ্যাঁ তুই জানিস আমি কে? আপু মাফ করে দেন, আর জীবনে এমন হবে না। তুই দাঁড়া, আমার বিএফ কে কল দিয়ে তোকে শায়েস্তা করি। দিয়ে দিল না প্রেমের আগে শেখা মায়ের বিয়ে বাসে। আল্লাহ উঠায় নাও। আজ পর্যন্ত একটাও দিল না। আজ মেয়েটাকে দেখে কুচকুচ হয়েছে, কিন্তু এর মধ্যেই তুমি আমার অনুভূতিটাকে দাফন করে দিলা। আল্লাহ সবার জন্যই দিছো, আমার আল্লাহ দাও নাই কেন? আপু আপু মোবাইল রাখেন, আমি সরি বললাম তো। তুই জানিস তুই কার গায়ে ক্যান মারছিস? তুই এলাকার বড় মস্তান রেবেল বয়ের একমাত্র জিএফ এর গায়ে ক্যান মারছিস। এক মিনিট, হোয়াট? রেবেল বয়ের জিম মানে? রে ভাই এটা কি বললো মেয়েটা? শুনে তো আবল হয়ে গেলাম। কে রে, কার ভাবনা চিন্তায় হারালি তুই? সাহস তো কম না তোর। দাঁড়া দেখাচ্ছি তোকে। তুই আর মানুষ পেলি না, আমার গায়ে ক্যানটা মারতে হলো তোকে। তুই জানিস আমার বিএফ আমার গায়ে একটাও টোকাও লাগতে দেয় নাই, আর তুই? মায়েরালা আমার জি এবার আমিই জানি না। বাহ দুনিয়া বাহ, क्या कर डाला तूने। বাহ ভালোই হিন্দি তো পারি আমি। আপু আপনি কি রেবেল বয়কে দেখেছেন? কি বলতে চাইস তুই? আমার বিএফ আর আমি তাকে দেখবো না মানে? আর একটু আগেই তো ওর সাথে কফি খেয়ে আসলাম আমি। বিশ্বাস করেন রাসেল ভাই, ইচ্ছা করতেছে মেয়েটাকে ইচ্ছা মতো থাপ্পড় দিই। মিথ্যা কথারও একটা লিমিট থাকে ভাই। এতে তো মিথ্যা কথা প্রো ম্যাক্স বলতেছে, নাকি আমার যমজ ভাই জন্মাইছে। সবার কি জিনিস রে ভাই এটা। আপু আর জীবনে এমন করবো না, আল্লাহর দোয়াই লাগে। আমাকে মাফ করে দেন। ঠিক আছে, এক শর্তে মাপ করতে পারি। আমাকে আমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আয়, তাহলেই মাপ করব। জি চলেন। আমি মেয়েটার সাথে হাঁটতে লাগলাম। রাতের বেলা একটা সুন্দরী মেয়ের সাথে নির্জন রাস্তায় হাঁটতেছি, অনেক ভালোই লাগতেছে। কিন্তু দেখলাম মেয়েটা একটু সংকোচ বোধ করতেছে। কি হলো আপু, ভয় লাগতেছে নাকি? কি 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 ভয়? আর আমি কে ভুলে গেছিস তুই? না না ভুলি নাই, আপনি তো রেবেল বয়ের কলিজা তাই তো। কিন্তু আপু মনে হচ্ছে আপনি একটু ভয় পাচ্ছেন। আপু আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার কিছুই হতে দেব না। যতক্ষণ আপনি আমার সাথে আছেন ততক্ষণ আপনি আমার রেসপন্সিবিলিটি, আপনার সেফটি আমার কাছে। আপনি ফ্রিলি চলেন, কেউ আপনার কোনো ক্ষতি করবে না। তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হয় তুমিই কিনা একটা গ্যাংস্টার। কি বলেন আপনি? গ্যাংস্টার তো আমি। যদি তা হতাম না তাহলে কোমর থেকে গুলি বের করে সোজা আপনার মাথায় তাক করে ধরতাম, কিন্তু আমি তো সেটা করি নাই। তবে আমি মারপিট পারি। সেটা তো আমিও পারি। আমি একটা পাঁচ দেব না, সোজা লাল জুস বেরিয়ে যাবে। ও ভাই কি বলেন? এটা কি আপনার বিয়ে রেবেল বয় শিখাইছে নাকি? মোটেও না, বরং আমি ওকে এই সব শিখিয়েছি, বুঝছো? জি বুঝছি। তবে আপু আমার একটা প্রশ্ন, এই রেবেল বয় নাম আমিও অনেক শুনছি, কিন্তু নাম জানি না। আপনি কি তার নাম জানেন? আমার বয়ফ্রেন্ডের নাম আমি জানবো না? এটা কোনো কথা? ওর নাম মোহাম্মদ ওবায়দুল রহমান অন্তর, ওরফে রেবেল বয়, আর আমার বিএফ। বাহ ভালো তো। রেবেল বয়ের পাশে থেকে তার লগেই তার পাওয়ার নিয়ে ভালোই ফ্লার্ট করতেছে, ভালোই পাওয়ার ব্যবহার করতেছে মেয়েটা। আল্লাহই জানে এটা কি জিনিস। যদি একবার আমার সত্যিটা জানতে পারে
তাহলে তো মনে হয় শখ খেয়ে কুমায় চলে যাবে। আমি আর কোনো কথা না বলে মেয়েটাকে নিয়ে তার বাড়ির কাছে পৌঁছে দিলাম। গুড বয়, যাও, তোমাকে মাফ করে দিলাম। এবার সোজা বাড়ি চলে যাও। জি আপু, তবে একটা কথা, বলো। আপনার নামটা কি জানতে পারি? এই ছেলে, নাম দিয়ে কি করবি তুই? না, জাস্ট জিজ্ঞাসা করলাম। আমি বা কি করতে পারবো? যদি কিছু করি তাহলে তো আপনার রেল জিএফ মানে বিএ আমাকেই গায়েব করে দেবে। আচ্ছা ঠিক আছে, বলতেছি। এত ভয় পেতে হবে না। আমার নাম মারিয়া। আচ্ছা, তোমার নাম কি? জি, আমার নাম just করতেছি। এখনই কি নিজের পরিচয় দিয়ে মেয়েটাকে শখ খাওয়ানোর দরকার আছে? কয়েকদিন মজা নেই, পরে না হয় বলবো। এই মানে কি? কথা থামিয়ে নিলে কেন? বলো। জি, আমার নাম অনেক। আচ্ছা অনেক, বাড়ি যাও। তোমার বাসায় সবাই আবার চিন্তা করবে। জি আপু, খোদা হাফেজ। খোদা হাফিজ। তারপর আমিও চলে যেতে লাগি। তবে মেয়েটার একটা কথা শুনে আমার হাসি আসলো। বাসার সবাই চিন্তা করবে, কিন্তু আমার বাসায় সেই সবাই থাকলে তবেই তো চিন্তা করবে। জন্মের পর থেকে আম্মু আব্বুকে আমি কোনো দিনই দেখিনি, আর জানিও না কি আমাকে জন্ম দিছে। আমাকে তো একটা আন্টি লালন পালন করছিল। আমার 13 বছর বয়স হতেই সেও মারা যায়। তারপর কোনো মতে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য একটা দোকানে চাকরি করি, আর সেখান থেকে আমিও আস্তে আস্তে কালো দুনিয়ার সকল কিছু জেনে নিই। আর আমিও এখন একজন গ্যাংস্টার হয়ে যাই। আমিও বাসায় চলে গেলাম। আমি একটা বাসা থাকি, যেটাতে একটা রুম আর একটা অ্যাটাচ বাথরুম। সে একটা রুমে কিচেন বানিয়ে সেখানে রান্না করি, খাই, ঘুমাই। আমি আমার বাসায় এসে শুয়ে পড়ি। কোনো খাবার খেতেই ইচ্ছে করতেছে না, শুধু শুয়ে শুয়ে মারিকে নিয়েই ভাবতে লাগলাম তার মায়াবী চেহারা নিয়ে। আর কখন ঘুম চলে আসে নিজেও জানি না। সকালবেলা আমিও কোনো মতে হেলে দুলে ঘুম থেকে উঠলাম, আর ফ্রেশ হয়ে গানটা নিয়ে চলে গেলাম আমার আড্ডার জায়গায়। আমাদের আড্ডার জায়গা হচ্ছে একটা চা দোকান। সেখানে যেতে আমি নিলয় ও তানভীরকে পেলাম। ভাই কি অবস্থা? এই তো দেখতেছিস না কেমন আছি। দোস্ত, কালকে মেয়েটা তোরে কি করছে রে? তুই শালা কথাই বলিস না, আজ তো একটা হারামি তুই। আমাকে ওই মাইনকে চিপে ফেলে গায়েব হলে গেলি, একবারও আমার কথা ভাবলি না। শালা বেইমান কাপুরুষ সামারা। ভাই হিসা মারা কি? ইয়া, একটা লেদিন শব্দ যা একমাত্র ইন্টেলিজেন্টরাই বুঝবে, তোরা না। যা ভালা, এখন কালকে কি কি ঘটবে সেটা বল। আসলেই ভাই কালকে আপনি আর তানভীর ভাই কি ঘটাইছেন বলেন তো। চলো শোন। তারপর চা খেতে খেতে কাল মারির সাথে কি ঘটেছিল বললাম তাদের। কি? হ্যাঁ। তোর পরিচয় দিয়ে তোকে থ্রেট দিচ্ছে? ভাই রে ভাই, এটা কি জিনিস রে? ভাই আপনি জিজ্ঞাসা করেন নাই রেবেল বয়ের নাম কি জানে নাকি? পুরো নামই জানে, কিন্তু মানুষটা কে সেটাই জানে না। ভাইয়া জানলে বোল্ট আউট হবে শিওর। আচ্ছা, তোর নাম জিজ্ঞাসা করে নাই? করছে। আমি নিজেকে অনেক বলে পরিচয় দিছি। মেয়েরা তোর আসল পরিচয় পাইলে শিওর সেই লেভেলের শখ খাবে। আর তখনই আমাদের একটা ছেলে আড্ডায় আসে। ভাই, তমাল আমাদের গ্যাংয়ের কয়েকজনকে মেরে ফেলেছে, আর তমালের কিছু মেম্বার আমাদের কয়েকজনকে তুলে নিয়ে গেছে। শালা সকাল আসতে না আসতেই শুরু। ভাই সব নষ্টের মূল এই তমাল, সে সব সময় ঝামেলা পাকাবেই। অন্তর, এই তমালকে শেষ করে দিলেই ভালো। শালা বেশি উঠতেছে, ডানা কেটে দে। ঠিক বলছিস, শালা বেশি উঠতেছে। মরার শখ হয়েছে তো তাই মরবে শালা। আমরা চায়ের দোকান থেকে চলে গেলাম। কই আছে তমালের পার্টিগুলো কই? সেটা আমাদের একটা জঙ্গলের দিকে নিয়ে যায়। ভাই ওই দেখেন, আমাদের লোকগুলোকে বেঁধে রেখেছে। আর ওই যে তমালের লোকগুলা। ছেলেটা আঙুলে ইশারা দিয়ে দেখায়, সবাই গান বের কর। আজ এটা কেউ জ্যান্ত ফেরতে দেবো না। সবাই গান বের করলাম আর শুরু করে দিলাম রেবেল বয়ের কাউন্টার অ্যাটাক। কথা ছাড়া 4 জনে শুট করতে লাগলাম। আমাদের গুলি করা দেখেই তারা সারপ্রাইজ হয়ে যায়, কারণ আমরা সারপ্রাইজ অ্যাটাকই দিছি তাদের। 4 জন গ্যাংস্টার এ শুট করাতে প্রায় অনেকেই খতম, কয়েকজন বাকি শুধু। ভাই আমি যাই, আপনি কভারে থাকেন। নো, সকলে মিলেই তাদের শেষ করব। যা হবার তাই হবে আমাদের। না অন্তর, তুই এখানে থাক, আমরা 3 জন যাচ্ছি, আর মাত্র কয়েকজনই বাকি। ওকে, তাহলে তোরা যা, আমি কভার দিচ্ছি। জি ভাই। তারপর তারা সেই জঙ্গলের দিকে আগাতে লাগে, আর আমিও কভার থেকে তাদের কভার দিতেই থাকি তাদের। তারা নিমিষে বাকিদের শেষ করে দেয়, আর আমাদের লোকগুলোকে রেস্কিউ করতে লাগে। আমি কভার থেকে তাদের দেখতে লাগি ও কভার দিতে লাগি। আমি দেখলাম তারা আমাদের লোকগুলোকে রেস্কিউ করে ফেললো। অর্ধে একটা গুলি আমার পিছন বরাবর এসে আমার কাঁধে লাগে, আর আমিও পড়ে যাই। গুলির শব্দ শুনে তানভীর, নিলয়, সেই ছেলেটাও
আমাদের লোকগুলো দৌড়ে চলে আসে আমার দিকে। ভাই অন্তর, তারা দৌড়ে এসে আমাকে ঘিরে ফেলে আর আমি রক্তাক্ত হয়ে নিচে পড়ে আসি, ব্যথায় কাতর হয়ে, আর কাঁধের থেকে রক্ত বের হতে লাগে। আমি নিচে পড়ে আসি। যতটুকু বুঝতে পারলাম কেউ যেন আমার পিছন বরাবর থেকে গুলি করে। অন্তরকে তাড়াতাড়ি আমাদের আড্ডায় নিয়ে চল। ভাই কিছুই হবে না আপনার, এই তোরা একটা গাড়ি নিয়ে আয়। দলে কিছু ছেলে পেলে একটা সিএনজি নিয়ে আসে আর আমাকে আড্ডায় নিয়ে যাওয়া হয়। আপনারা হয়তো বলবেন হসপিটাল নিয়ে যায় নাই কেন? আসলে এখানে আমার শরীরে গুলি লাগছে, আর হসপিটালে এটা দেখে আমাদের অনেক জিজ্ঞাসাবাদ করা হবে, আর যদি মুখ থেকে সত্যিটা বেরিয়ে যায় তাহলে তো শেষ আমরা। আর ধরা খেলে তো বাকিটা না বলাই ভালো, বুঝে নেন। আড্ডায় একটা শোয়ার রুম আছে, আমাকে সেখানেই শোয়ানো হয় আর একজনকে ডাক্তার নিয়ে আসে। আসলে আমাদের গ্যাং ডাক্তার আছে, নাম আশরাফুল হোসেন। সে আমাদের প্রতিনিয়ত সাহায্য করেই থাকে। ডাক্তারকে আমার রুমে নিয়ে আসে। প্লিজ সবাই রুম খালি করো, শুধু তানভীর আর নিলয় থাকো এখানে। ডাক্তারের কথা মতো সকলেই চলে যায়, শুধু রুমে উপস্থিত ডাক্তার, তানভীর ও নিলয়। ডাক্তার আমাকে একটা ইঞ্জেকশন দেয় আর সাথে সাথে আমার চোখ ঝাপসা হয়ে আসে আর আমি বেহুশ। যখন চোখ খুললাম আমি নিজের মধ্যে একটু ভালো কিছু অনুভব করতে লাগলাম আর দেখলাম রুমে তানভীর, নিলয় ও ডাক্তার উপস্থিত। যাত্রায় ও বেঁচে গেলি তুই, মানতে হবে তোর ভাগ্য অনেক ভালো। ভাই আপনি কি দেখেছেন কে ছিল সে? দোস্ত, তুই কি দেখেছিস কে তোকে গুলি করে? না দেখি নাই, আমি তো ওদের কভার দিচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে আমাকে গুলি করা হয়। জানি না কে ছিল। নিশ্চয়ই শালা জানোয়ার তমালের কোনো মেম্বার ছিল। শালাকে তো আমি জিন্দা ছাড়বো না। ভাই শুধু একবার বলেন, আমি আর তানভীর ভাই সেই তমালকে দেখে নিব। না, তোদের কিছুই করতে হবে না, যা করার আমিই করব। আর ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ দিয়ে বন্ধুকে শেষ করতে চাস নাকি? ওই দিন তুই ছিলি বলেই আমার মেয়েটাও জীবিত আছে, নাহলে তো সেই নরপিশাচ তমাল আমার মেয়েটাকে তো। আরে বাদ দেন সেই কথা, শুধু শুধু সেই দিনটা মনে করে লাভ নাই। আর কবে ঠিক হব আমি? আমার আবার এক জায়গায় যেতে হবে। কমপক্ষে 15-20 দিনের মতো লাগবে এটা ঠিক হতে। আর এক সপ্তাহ একটু সাবধানে চলে, যাতে ক্ষতস্থানে কোনো আঘাত না লাগে। এটা কি শোনালেন আমাকে? এখন আমি কি এমনি থাকবো নাকি? তাও বলতেছেন 20 দিনের মতো, আবার এটাও বলবেন কততে কোনো একটু আঘাতও না লাগে। এক সপ্তাহ পর্যন্ত সেটা খেয়াল রাখতে বললেন। আমি আরামে থাকলে আমাকে খাওয়াবে কে? আমার তো আর বউ নাই। চুপ শালা, আমি আছি না? ভাই আমাকে কি দেখেন নাই? আমি কি আপনার কেউ না? আর অন্তর, আমিও আছি তোর সাথে। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোর পাশে থাকার। তবে আপাতত কমপক্ষে 7 দিন একটু শান্ত ও স্বাভাবিকভাবে থাক, বাকি দিনগুলো না হয় নিজের মতো করে কাটাস। তাদের কথা শুনে আমিও কোনো মতে রেস্ট করে 7 দিন পার করলাম। সাথে আমি খাটে শুয়ে আছি, আমার রুমে নিলয় ও তানভীর উপস্থিত। তারা আমাকে এই 7 দিনে কোনো কাজ করতেই দেয় নাই। সম্পূর্ণ কাজ তানভীর, নিলয় করে, আর মাঝে মাঝে ডাক্তার এসে আমাকে চেক করে দিত। ভাই মুখ ধুয়ে নেন, আমরা নাস্তা রেডি করেছি। তোরা দুইটা না থাকলে আমি হয়তো এতদিন টিকতেও পারতাম না। থ্যাঙ্কস তোদের দুইটাকেই আমার পাশে থাকার জন্য। আরে বেটা, আমরা থাকবো না তো কে থাকবে? আর ভাই আমি তো আপনার ছোট ভাই, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে আপনার প্রতি, তাই আমরাও আমাদের দায়িত্ব পালন করলাম। এখন যান, ফ্রেশ হয়ে আসেন। তারা দুজন এই 7টা দিন আমার যেভাবে খেয়াল রাখলো, মনে হয় তারা আমার অনেক কাছের লোক। আমি ভাবতে পারি না একজন গ্যাংস্টারে এমন একটা পরিবার থাকবে। আজ সত্যি অভাব না হয়ে পারলাম না আমিও গিয়ে ফ্রেশ হয়ে আসছি, আর 3 জনে সকালে নাস্তা করলাম। আজ 7 দিন পর আবার বের হচ্ছে আমি, 7 দিন ধরে ঘরে বন্দি, কিন্তু আজ আবার মুক্তি পেয়ে গেলাম। আমরা 3 জনে আমাদের আড্ডার জায়গায় মানে চায়ের দোকানে চলে গেলাম আর চায়ের অর্ডার দিলাম 3 জনের জন্য। অন্তর ভাই, আপনি একটু মনে করে দেখুন সেদিন আপনি কাউকে দেখেছেন কিনা। না রে, কাউকেই আমি সেখানে দেখি নাই, আমরা 4 জনেই ছিলাম সেখানে। হ্যাঁ সেটাও ঠিক, তবে একটা কথা বলতে চাচ্ছি। আসলে আমি না ওইদিকে একটা মেয়েকে দেখেছিলাম। আরে বেটা, মেয়ে কি করবে? মেয়েদের সন্দেহ করে লাভ নাই বেটা। কিন্তু দোস্ত, মেয়েটাকে দেখে একটু অন্যরকম লাগছিল। তার মানে তানভীর ভাই আপনি বলতে চাচ্ছেন মেয়েটা অন্তর ভাইকে? না, সেটাও বলতে চাচ্ছি না, তবে একটু অন্যরকম লাগলো আমার থেকে। আচ্ছা, মেয়েটার চেয়ার দেখছিস তুই? না, মেয়েটা মুখে ওড়না পেঁচিয়ে রাখছিল, তাই দেখতে পাইনি। বাদ দে শালা, তবে 7 দিন ধরে মারিকে দেখলাম না বেটা। জানি না কোথায় আছে সে, কি করতেছে। অন্তর,
তুই কি মারিয়াকে পছন্দ করে বসে আছিস নাকি রে? বলতে পারিস? যাক, ভালোই হলো, তাহলে তো একটা ভাবি পাইলাম আমরা। কি বলেন তানভীর ভাই? হঠাৎই পেছন থেকে কেউ একজন আমার ঘাড়ে হাত দেয়, তবে আমার ডাক ঘাড়ে হাত দেয়, বাম ঘাড়ে তো গুলি লেগে আমি আহত হয়েছি, আর মোটামুটি একটু ব্যথাও আছে। এই অনি, কতক্ষণ ধরে ডাকতেছি তোকে আমি। পিছন থেকে মেলি কণ্ঠে বলল। আমি পিছনে ফিরলাম আর দেখলাম মারিয়া এখানে। আমি তো শক খেয়ে গেলাম তাকে দেখে। এই মেয়ে তোর নিলয় কথা বলতে যাবে তার আগে আমি নিলয়ের মুখ ধরে ফেলি। আরে মারিয়া আপু, আপনি এখানে? এই বেয়াদব ছেলেটা কে রে? আমাকে চিনে? আমার সাথে রাগ দেখাচ্ছে, সাহস তো কম না। আরে আরে আপু, শান্ত হন, ওরা জানে না তো আপনি কে। আমি মারিয়াকে মারিয়া বলে ডাকাতে তানভীর ও নিলয় বুঝতে পারছে এটাই সেই মারিয়া, আর আমিও নিলয়ের মুখ ছেড়ে দেই। আল্লাহ আপু, আপনি মারিয়া আপু? থুক্কু ভাবি, আপনি অন্তর ভাইয়ের জিএফ। আপু মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আমি না জেনেই রাগ দেখিয়েছিলাম, সরি। ঠিক আছে, ক্ষমা চাইছিস, মাফ করে দিলাম। আর অনি, কি করছিস তুই এখানে? জি আপু, আমি তো এই যে এদের সাথে কথা বলতেছি আর চা খাচ্ছি। একা একা চা খাচ্ছিস? আমার জন্য অর্ডার দে। আপু, আপনি এখানে চা খাবেন? এখানে মানায় না তো। ঠিক আছে, তাহলে চল আমার সাথে, আমাকে কফি খাওয়াবি। আচ্ছা ঠিক আছে আপু। দেখলাম তানভীর আর নিলয় মুসকে মুসকে হাসছে। আমি তাদের সাবধান করে দিলাম। তারপর তানভীর ও নিলয়ের থেকে বিদায় নিয়ে মারির সাথে যেতে লাগি। তানভীর আর নিলয় ও জানে আমি মারিকে পছন্দ করি, তাই তারাও আমাকে যেতে দেয়। আমি মারিকে নিয়ে একটা কফি শপে চলে যাই। আচ্ছা আপু, বলেন কি কি খাবেন, অর্ডার দেন। ঠিক আছে, দিচ্ছি। তারপর কিছু নাস্তা ও কফির অর্ডার দেয়। তো আপু, আপনি হঠাৎ কোথা থেকে আসলেন আর আমার কাছে আসলেন যে? এমনি। আচ্ছা আপু, আপনি বললেন আপনি রেবেল বয়ের জিএফ, কিন্তু আমার জানা মতে অন্তর ভাইয়ের তো কোনো জিএফ নেই। মানে আমি একদিন তাকে পাইছিলাম, ও তাকে বললাম ভাইয়া ভাবি তো অনেক সুন্দর, কিন্তু ভাই তো আমাকে কষে একটা দিছে আর বলে আমি ভাবি কই পাইলাম। পরে আমি আপনার কথা বললাম, ও ভাইরে বললাম এই মারিয়া নামে কাউকে চিনে না আর তার কোনো জিএফ টিএফ নাই। আরে বোকা, অন্তত আমাকে আগেই বলছে আমাদের রিলেশন যাতে সিক্রেট থাকে, ওই আমার সেফটির জন্য আর কি। ওর তো অনেক শত্রু, তাই আমাকে বলছে সে রিলেশনে আছে ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দিবে না যে তার জিএফ আছে। বাহ ভাই বাহ, ভালোভাবেই কথা বানায় কই দিল। লেজেন্ড ভাই, ইচ্ছে করতেছে এখনই এটারে মায়ের দেই। মিথ্যা বলারও একটা লিমিট থাকার প্রয়োজন ভাই। আমাদের নাস্তা ও কফি চলে আসে আর আমরা খেয়ে নেই, তারপর বিল দিয়ে চলে আসি। অনিক, এখন কি তোর কোনো কাজ আছে? না আপু, কেন? না মানে চল একটু ঘুরে বেড়াই। কেন, আপনার বিয়ে বাসে না? অন্তর ভাইকে নিয়ে ঘোরেন। আমি তোকে কি বলছিলাম, ওর সাথে ঘোরাঘুরি করলে আমার রিস্ক, তাই ও বলছে গোপনে রিলেশন চালাবে। আপনার সাথে ঘুরে যদি অন্তর ভাই দেখে তাহলে তো আমি শেষ। দেখলে কিছুই বলবে না, ও করবেও না, আমি আছি তো। উনি আছে আজ পর্যন্ত যে অন্তরকে দেখেন নাই, আর আন্দাজি অন্তরকে তার বিয়ে দাবি করতেছে। একবার যদি সত্যিটা জানে না তাহলে তো সকল হাওয়া বের হয়ে যাবে। রেবেল বয় অন্য কোথাও না, বরং তার আশেপাশে উপস্থিত আছে। ঠিক আছে, চলেন তাহলে। আমরা দুজনে শহরে ঘুরতে ব্যস্ত, বেশ ঘোরাঘুরি করলাম, তবে আমার পকেট খালিও হয়েছে, আবার সেও খরচ করলো, বেশ ভালোই কাটলো। আমরা একটা পার্কে চলে যাই আর সেখানে হাঁটতে লাগলাম। অনেক চল, ফুচকা খাবো। কি, আমি ফুচকা খাই না। ঠিক আছে, আমি খাবো, তুই দেখিস। এখন চল তো। বলে আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে গেল। এই প্রথম আমি কোনো মেয়ের হাতের ছোঁয়া পেলাম, যা এক অন্যরকমের অনুভূতি কাজ করতে লাগলো। মারিয়ার নরম হাতের ছোঁয়া আমার মনে ভালো লাগে কাজ করিয়ে দেয়। মামা, প্লেট ফুচকা দেন তো। আর তুই কি খাবি? না, আমি কিছুই খাবো না। ফুচকা আসতে না আসতে মারিয়ার খাওয়া শুরু, আর আমি বসে বসে মুগ্ধ নয়নে দেখতে লাগি তার মায়াবীর চেহারায়। আর আমাকে বেশি আকর্ষণ করছে মারিয়ার গোলাপি ঠোঁট ও ঠোঁটের নিচের তিলটা। এই, এভাবে কি দেখিস তুই? আমার নজর লাগবে না, পরে পেটে ব্যথা করলে তোকে ছাড়বো না। কথাটা বলতেই আমি ওর চোখ সরে নিলাম আর মুখ অন্য পাশ করে নিলাম। এখন যদি পেটে ব্যথা হয় না, তাহলে তোর একদিন আর আমার একদিন।
আরে পেটে ব্যথা হবে না, আর হলেও আমার পক্ষ থেকে একটা 7 আপ খাওয়াবো। মারি আবারও খেতে লাগে আর আমিও আড়াল চোখে তা দেখতে লাগি। মানে মেয়েটার মুখ থেকে আমি কোনো চোখ সরাতে পারছি না। মারিয়ার মায়ায় পড়ে গেলাম আমি। মারিয়া ফুচকা খাওয়া শেষ আর আমিও তার দিকে তাকিয়ে আছি। ওই, তুই আমার দিকে কি দেখিস? হ্যাঁ, জাসালা, আমি আর মায়া পড়ে এখন তো ফেসে গেলাম, কি করি এখন? আর আমি তো আপনার পিছন বরাবর মেয়েটা দেখতেছিলাম। কই মেয়ে? কেউ নেই এখানে। আরে না, ছিল তো, আর একটু আগেই চলে গেছে, সত্যি বলতেছি। আচ্ছা বাদ দে, দুপুর হয়ে আসছে, আমাকে বাড়ি যেতে হবে। ঠিক আছে যান, আমাকেও যাইতে হবে। আচ্ছা ভালো থাকিস। তারপর মারিয়ার থেকে বিদায় নিয়ে আমার বাসায় চলে আসলাম। আর সেই মোবাইলকে চার্জে লাগিয়ে দুপুরে খাবার রান্না করতে ব্যস্ত। দুপুরের খাবার রান্না করা শেষ, যা আমিও খেয়ে নিলাম। এবার খাটে শুয়ে শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। হঠাৎ মোবাইলে এক আননোন নাম্বার থেকে কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম। তোর ভাগ্য অনেক অনেক ভালো যে গুলিটা শুধু কাঁধে লাগছে, না হলে তো তোর মাথার খুলিয়েই উড়ে যেত যদি স্থির থাকতি। কে? তোর জম আমি, রেবেল গার্ল। আচ্ছা, আমি আপনার কি ক্ষতি করছি যে আপনি আমার পিছে লাগছেন আমাকে মারার জন্য? তুই কি করা অবশিষ্ট রাখছিস? সব কিছু কেড়ে নিলি আমার থেকে, আর এখন সাধু সাজছিস? তুই আমার সব কেড়ে নিছিস, তাই আমিও তোকে জ্যান্ত ছাড়ব না। তোকে আমি মারবই, কথাটা মনে রাখিস। কথাটা বলে মেয়েটা কল কেটে দিল। এবার বুঝতে পারলাম কি আমাকে মারতে চাচ্ছে, কিন্তু আমি তো বিনা কারণে কারো ক্ষতি করে নাই। তাহলে মেয়েটা আমার পিছে লাগলো কেন? আর কি বললো? মেয়েটা আমাকে নাকি মেরেই ছাড়বে। আর কি নাম বললো? সেও তো আর নাম রেবেল গার্ল। বা ভালোই তো, রেবেল বয়ের সাথে এখন টক্কর দেওয়ার জন্য তারই ক্যাটাগরি একজন চলে আসলো। আমি জানি না রেবেল গার্লের কি ক্ষতি করলাম বা কেন সে আমাকে মারতে চাইতেছে। বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। আমি রেবেল গার্লের কথাটা সকলের থেকে লুকাতে, কারণ আমি চাই না কেউ আমার জন্য চিন্তা করুক। আর কে রেবেল গার্ল, আর কেন আমাকে মারতে চাইতেছে, বিষয়টা আমাকে জানতে হবে। মাথায় বেশি চাপ দেওয়া যাবে না, কারণ মাথাটাকে যত ঠান্ডা রাখবো মাথাও ততই ভালো কাজ করবে। আমাকে গোপনে এই রেবেল গার্ল সকল তথ্য জোগাড় করতে হবে। আমারও এখন একটু রেস্ট নিলে ভালোই হয়। খাওয়া দাওয়া শেষ, ওষুধ আছে সেটাও খেলাম। আর খাটে শুয়ে আছি আমি, আর ধীরে ধীরে সুস্থে চিন্তা করতে লাগলাম কি হতে পারে রেবেল গার্ল, বা কার জন্য রেবেল গার্ল আমার পিছনে পড়ে আছে। এইসব চিন্তা করতে করতে চোখ বন্ধ হয়ে আসে আর আমিও দুপুরে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেই। আমার ঘুম ভাঙে, আমি উঠে একটু ফ্রেশ হয়ে নেই। তারপর সেফটি নাইফ নিয়ে বেরিয়ে যাই। আমি বাইরের রাস্তায় হাঁটছি, তবে বারবার এই রেবেল গার্লের কথা মনে আসতেছে আমার। মানে এখন এই রেবেল গার্ল আমার মাথাও মনে আটকে বসে আছে। তবে আমি যদি রেবেল গার্ল সম্পর্কে কাউকেই না বলি, তাহলে তার সম্পর্কে কিছুই জানতে পারবো না। তো আমি চাচ্ছি রেবেল গার্ল সম্পর্কে আমি গোপনে তদন্ত করব। তবে তদন্ত করতে হলে কয়েকজনের সাথে তো কথাটা শেয়ার করতে হবে। এভাবে কথা লোকালেও হবে না, কিছু তো একটা করতে হবে। আমি সবাইকে রেবেল গার্ল সম্পর্কে বলবো ঠিকই, কিন্তু সে যে আমাকে মারতে চাইছে সেটা বলবো, নাহলে দলের সকলে আমার জন্য খালি দুশ্চিন্তা করতে পারে। সেই সুযোগে তমাল তার কাজ ছাড়িয়ে ফেলবে। আমি মোবাইল বের করে তানভীরকে কল দিলাম। হ্যালো তানভীর, কই তুই? আমি তো বাসায়। কেন? একটু কলেজ মাঠে আয়, কথা আছে। আচ্ছা, আসতেছি। তারপর কল কেটে দিলাম আর আমিও কলেজ মাঠেই বসে আছি। কিছুক্ষণ পরে তানভীরও আসে। কিরে, হঠাৎ ডাকলি? আরে বেটা, ভালো লাগতেছিল না তাই ডাকলাম। কেন, কোনো কাজ করতেছিলি? না রে, এমনি গেম খেলতেছিলাম। ও আচ্ছা, তানভীর একটা কথা শুনছিস? কি? এলাকায় এক লেডি গ্যাংস্টারের আগমন হয়েছে, জানিস? কি? তার নামটাও না আমার গ্যাংস্টার নামের সাথে মিল রেখে রাখছে। যেমন আমি হলাম রেবেল বয় আর সে হলো রেবেল গার্ল। কি বলিস? লেডি গ্যাংস্টার আমাদের এলাকায়? ভালোই তো। তবে তোর নামের সাথে নাম মিলিয়ে রাখলো, ব্যাপারটা আমাকে একটু ভাবাচ্ছে। কি ভাবতেছিস তুই? মনে হয় সে লেডি গ্যাংস্টার এক তো তোর ভক্ত, না হলে তোকে পছন্দ করে, তাই তোর নামের উপর ভিত্তি করে তার নামটা রাখে। না রে দোস্ত, তুই ভুল চিন্তা ধারণা করছিস। সে না আমার ভক্ত, না আমাকে পছন্দ করে, সে আমাকে মারতে চাচ্ছে। এমনকি সে আমাকে গুলি করে। কিন্তু সরি দোস্ত, আমি সব তোকে বলতে পারবো না। কিরে, কি ভাবছিস তুই?
তেমন কিছু না, তবে আমি রেবেল গার্লের ডিটেলস চাই। সেটা তো আমাদের বাম হাতের কাজ থুকু। আমার জন্য বাম হাতের কাজ, তোর জন্য ডান হাতের কাজ, কারণ তুই তো বাম হাত ব্যবহারকারী। তবে যেহেতু তুই রুবেল গার্লের কথা বলছিস, আমি দেখি কোনো তথ্য বের করতে পারি নাকি। তুই চিন্তা করিস না, যেটা চাইছিস সেটা পেয়ে যাবি তুই। তুই শুধু আগে নিজের শরীরের প্রতি যত্ন রাখ, আমি দল সামলে নিব। থ্যাঙ্কস দোস্ত। তারপর তানভীরের সাথে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দেই। চল একত্রে নাস্তা করে নিই। চল। তারপর দুজনে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে রাতের বেলা হাঁটতে লাগলাম দুজনেই। দোস্ত, ওই দিক কি তুই মেয়েটার চেহারা দেখছিলি? কোন মেয়েটা দোস্ত? ওই যে আমার গুলি লাগছিল, যে সেদিন তুই একটা মেয়েকে দেখছিলি না, সেই মেয়েটার কথা বলছি আমি। আরে বেটা, তোরে তো বলছিলাম আমি তার মুখ দেখতে পারি নাই, কারণ তার মুখ ওড়না দিয়ে মুখে মোড়ানো ছিল। না মানে একটুও কি তার চেহারা দেখতে পারলে না? মানে কোনো কিছুই খেয়াল করিস না মেয়েটার? শালা, আমি ওই টাইপের ছেলে না যে মেয়েদের ঘুরে ঘুরে দেখবো। ও আচ্ছা, বাদ দে তাহলে। তারপর তানভীরের থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম। আমি সেখানে গিয়ে খাটে শুয়ে আছি, আর তখন আমার মোবাইলে কল আসে। আমি না দেখে রিসিভ করে ফেলি। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। গ্যাংস্টার হয়ে সালাম দিস, এটা শুনে অবাক হলাম। আমি বুঝতে পারলাম এটা রেবেল গার্ল। কি চাই, কেন আমাকে কল দিচ্ছেন, আর আমি কি এমন ক্ষতি করলাম আমাকে একটু বলেন তো। সময় হলে ঠিকই জানতে পারবি। আর এখন কেন কল দিছি জানিস? আমি জানি তুই একটা মেয়েকে পছন্দ করিস, আর তার নাম মারিয়া, তাই না? আগে এটা বলেন, মারিয়াটাকে? আচ্ছা, তার মানে তুই মারিয়াকে চিনিস না, তাই তো? তাহলে তো ভালোই। আমি এখন তাকে মারতে কোনো অসুবিধা নেই। বিনা কারণে কেন তাকে মারবেন? তোর সাথে পার্কে আড্ডা দিতে দেখলাম, আবার সেও ফুচকা খাচ্ছিল, তুইও তাকে রোমান্টিকভাবে দেখতেছিলি। কি আমি কি ভুল বললাম? ভুলে ওর ক্ষতি করার চেষ্টা করবেন না, আপনার শত্রু আমি। তাকে কেন এখানে টানছেন আপনি? আমি জানি তো তুই সেই মেয়েকে পছন্দ করিস, আর তোর পছন্দ করার জিনিস দিয়েই তোকে মারবো আমি। প্রথমে আস্তে আস্তে করে তোর পছন্দের মানুষটাকে শেষ করব, সেটা দেখে তুই এমনিই শেষ হয়ে যাবি, কারণ খুব কাছের মানুষের ক্ষতি কেউই দেখতে পারে না। গেলাম আমি তোর মারিয়াকে মারতে, সাহস থাকলে আমাকে থামিয়ে দেখা। ভুলে ওর ক্ষতি করেন না প্লিজ। হ্যালো প্লিজ, আপনার শত্রু আমি, তাহলে আমাকে আঘাত করতে চাচ্ছেন না কেন? দেখলাম কল কেটে দিচ্ছে সে। আমি তাড়াতাড়ি করে গানটা নিয়ে দিলাম দৌড় মারিয়ার বাড়ির দিকে। আমি মারিয়ার বাড়ির পৌঁছে দরজা নক করতেই লাগি। মারিয়া, দরজা খোলো। মারিয়া চিৎকার দেয়, আর চিৎকার শুনে মনে ভয় ঢুকে গেল। আর আমিও একটি জানালা দেখে সেটা ভেঙে ভেতরে চলে গেলাম। মারিয়া, মারিয়া কোথায় তুমি? আমি গান বের করে হাতে নেই আর মারিয়াকে খুঁজতে লাগি। হঠাৎ মারিয়া দৌড়ে এসে আমাকে দেখে জোরে ধরে। আমাকে বাঁচাও প্লিজ। তুমি সাইডে যাও, আমি দেখতেছি। তারপর আমিও মারিয়ার বাড়ি ঘুরে বেড়ালাম, কিন্তু কাউকেই পেলাম না। তুমি ভয় পেও না, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। প্লিজ আমার রুম থেকে তেলাপোকাটা সরাও। তেলাপোকা মানে? আমি তেলাপোকা খুব ভয় পাই, প্লিজ আমার রুম থেকে তেলাপোকাটা সরাও। আমি মারিয়ার কথা শুনে থ হয়ে গেলাম। আমি মনে করেছিলাম রেবেল গার্ল এসে মারিয়াকে মারতে চেয়েছে, তাই মারিয়া চিৎকার করে, কিন্তু সে তো তেলাপোকার ভয়ে চিৎকার করে। মারিয়া, বাসার কাউকে আসতে দেখছো, বা কেউ তোমার বাসায় আসছে? না, বাসায় তো শুধু আমিই থাকি, আর কেউ আসেও না এখানে। কেন বলতো? না এমনি। আচ্ছা, তোমার বাসায় আর মানুষ কোথায়? তারা তো একটু গ্রামের বাড়িতে আছে, আর আমাকে বাসায় রেখে গেছে। আচ্ছা, এমন প্রশ্ন জিজ্ঞেস করতেছিস কেন? না এমনি। তোর হাতে এটা কি? এটা তো পিস্তল। এটা তোর হাতে কি করতেছে? আর এটা তো খেলনার পিস্তল। দেখি আমার হাতে দে তো। না, এটা দেওয়া যাবে না, আর এটা আসল পিস্তল। আর আমিও তোমার থেকে একটা কথা লুকাইছি। কি কথা? আর 1 মিনিট, তুই আমাকে তুমি তুমি করে কথা বলছিস কেন? আমি জানি তুমি রেবেল বয়কে দেখো নাই, যে তুমি রেবেল বয় তোমার বিয়ে দাবি করে, ওর পাওয়ার ইউজ করে অনেক মানুষকেও বোকা বানাচ্ছ। তো তুমি আসলেই জানো না রেবেল বয় আসলেই কে? কি বলতেছিস? আমি মিথ্যা বলছি নাকি? শুধু মিথ্যাই না, সাথে অনেক ভাব নিয়েই সব বলে বেড়াচ্ছ। কিন্তু তুমি যদি আসলেই রেবেল বয়কে চিনতে, তাহলে রেবেল বয়কে
তার এই পাওয়ার দিয়ে তাকে ভয় লাগাতে না। মানে কি বলতেছিস তুই এসব? আসলে আমি তোমার থেকে আমার আসল পরিচয় লুকিয়ে রাখছি, তবে সেটা আর চাচ্ছি না লোকাতে আমি, কারণ একদিন না একদিন আমার সত্যিটা তুমি জানতে পারবে। তাই আমি নিজেই আমার সত্যিটা তোমাকে বলে দিতে চাই। কিসের সত্য? যে রেবেল বয়কে নিয়ে এত ভাব নিচ্ছ মানুষের সাথেও আমার সাথে, সেই রেবেল বয় আর কেউ না, আমি নিজেই। কি তুই রেবেল বয়? আমি মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর উর্ফে রেবেল বয়, যাকে তুমি তোমার বিয়ের দাবি করো। তো 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 তুমি সেই গ্যাংস্টার রেবেল বয়? হ্যাঁ, তবে এখন আমি চাই তোমার মিথ্যাটাকে সত্যিতে রূপান্তরিত করতে। মানে? প্রথমত ভয় পাওয়া বন্ধ করো, আর মানেটা হলো আমি তোমাকে প্রথম দেখাতেই তোমাকে আমার অনেক ভালো লেগেছে। সেদিন তোমাকে দেখে তোমার প্রতি ফিদা হয়ে যায় আমি, তোমার প্রতি এক প্রকার নেশা ডুবে যায় আমার ভিতরে। প্রথমে মনে করছিলাম এটা জাস্ট ভালো লাগা, কিন্তু প্রতিটা মুহূর্তে আমি তোমাকে অনুভব করতে লাগি। আমি জানি আমি একজন গ্যাংস্টার, কিন্তু একজন মানুষই তো আমি, আর মানুষের তো মন আছেই, আর সেই মন কখন কাকে ভালো লাগিয়ে দেয় তা কেউই জানে না। আমার ক্ষেত্রেও একই কাজ করলো, তোমাকে দেখে আমার খুব ভালো লেগে যায়, আর আমিও সত্যি তোমাকে ভালোবেসে ফেলি। এখন তুমিই বলো আমাকে গ্রহণ করবা কিনা? তবে আমি তোমাকে জোর করব, কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তোমার ইচ্ছে হলে গ্রহণ করবা, নাহলে নাই, আমার তাতে অসুবিধা নেই। কিন্তু একটা কথা, আমি কিন্তু সত্যিই তোমাকে ভালোবেসে ফেলছি। সাথে সাথে আমিও মায়ের সামনে হাঁটু গেড়ে বসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যেদিন তোমাকে দেখি সেদিন থেকে তোমার প্রতি আমার এক ভালোবাসা কাজ করতে লাগে। তোমার মায়াবী চেহারা যা আমাকে তোমার প্রতি আকর্ষণ করে তুললো, আর যেটা বেশি আকর্ষণ করলো সেটা তোমার ঠোঁটের নিচের তেলটা। আজ আর না বলে থাকতে পারলাম না যে তোমাকে আমি ভালোবাসি। এখন তুমি চাইলে আমাকে অ্যাকসেপ্ট করতে পারো, আর এটা তোমার উপর নির্ভর করে। আমি তোকে চাপ দিচ্ছি না, জোর খাটিয়ে বলতেছি তোমাকে, এটা অধিকার। আমাকে গ্রহণ করবে কিনা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি সত্যিই ভালোবাসি। বলো আমাকে গ্রহণ করবে কিনা? আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আমি ভেবে দেখতে চাই ব্যাপারটা। ঠিক আছে, নাও সময়। তবে আরো একটা কথা, আমাকে গ্রহণ করো কিনা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে তোমাকে যদি কেউ ফলো করে কিংবা বাড়িতে তুমি ব্যতীত অন্য কাউকে অনুভব করো বা কোনো বিপদে পড়ো, আমাকে বলি, কারণ তোমার লাইফ এমনিও ডেঞ্জারে আছে। তুমি বসো, আমি কফি নিয়ে আসি। আচ্ছা। মারিয়া চলে গেল, আর আমি আশেপাশে দেখতে লাগলাম, দেখি সন্দেহজনক কাউকে পাই কিনা। যে করে হোক মারিয়াকে প্রোটেক্ট করতে হবে, সে আমাকে গ্রহণ করুক বা না, কিন্তু তাকে প্রোটেক্ট করেই যাব আমি। প্রয়োজনে আমার জান চলে যাক, কিন্তু তার কিচ্ছু হতে দেবো না আমি। আমিও গেলাম মারিয়ার কাছে। ও সরি, আমি ভুলে গেছিলাম, তোমার নাম তো অন্তর। ইটস ওকে, তুমি চাইলে আমাকে অনেকেও ডাকতে পারো। এই নাও কফি। মারিয়া আমার দিকে কফির মগ এগিয়ে দিয়ে থ্যাংক ইউ। তারপর দুজনেই কফি খেতে লাগি। দুজনে নীরবতা পালন করতেছি, কারো মুখে কোনো কথা নাই। আমার কফি খাওয়া শেষ। আচ্ছা আমি যাই, কাল কথা হবে। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা কি দিতে পারবা? নাও। তারপর মোবাইল নাম্বার দিলাম। আচ্ছা আমি যাই, যদি কোনো সমস্যা হয় আমাকে কল দিও। যতই রাত হোক না কেন আমি হাজির হব। আচ্ছা বাই। আমিও বাসায় চলে গেলাম, আর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। তবে মাথায় ঘুরপাক একটাই চিন্তাই খাচ্ছে, মারিয়াকে নিয়ে। যদি রেবেল গার্ল মারিয়ার কোনো ক্ষতি করতে চায়, আর আজকে সে তো বললো সে মারিয়াকে মারতে যাচ্ছে, তাহলে সে কিছুই করলো না কেন? এসব ভাবতে ভাবতে কখন ঘুম চলে আসে নিজেও জানি না। সকালবেলা মোবাইলের রিংটোন শুনে আমার ঘুম ভাঙে। আমিও না দেখে রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? বাহ, ভালোই প্রপোজ করতে পারিস, আমাকেও একটু করতি। তোর মারিয়ার পিছে লাগলাম না। মাইরি, রেবেল বয় যে রোমান্টিক বয়ও হবে তা কে জানতো? আপনি কাল না আপনার মারিয়ার বাড়িতে যাওয়ার কথা ছিল? আরে বোকা, আমি তো তোকে একটু হতাশ করতে চাইছিলাম। আমি চাইলে না মারিয়ার বাসায় না গিয়ে তাকে মেরে ফেলতে পারবো, কিন্তু এখন মারলে তেমন মজা পাবো না, তাই একটু ধীরে সুস্থে তাকে মারবো। তবে একটা কথা জানিস, একটা মানুষকে না দুভাবে মারা যায়, এক হলো শারীরিকভাবে, দুই হলো মানসিকভাবে, আর আমি তোকে দুইভাবেই মারবো। আমাকে মারলে মারেন, কিন্তু মারিয়ার যাতে কোনো কিচ্ছু না হয়। ও মা গো, টুরু লাভ। আমাকে যা খুশি করেন, কিন্তু মারিয়ার যদি একটু আঁচও লাগে না, আপনি কি খুঁজে বের করে এমন মৃত্যু দেব না যাতে কি সকলের রুহু কেঁপে উঠবে।
আমি জানি না আমি আপনার কি ক্ষতি করলাম, তবে দোষ আমি করলাম, শাস্তিও আমাকে দেবেন। আপনার জন্য যদি কারো ক্ষতি হয়, আপনাকে খুঁজে বের করতে আমার টাইম লাগবে না। আমাকে খুঁজে বের করা কি মগের মূল্যক নাকি? আর আমি যদি তোর সামনেও আসি না, তারপরেও তুই আমাকে চিনতে পারবি না, কারণ রেবেল গার্ল এমন একটা জিনিস যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বুঝবার ক্ষমতা রাখে না। আমাকে দেখলে তুই নিজেও শক খেয়ে যাবি আর বিশ্বাসও করতে পারবি না সেটা আমি। সাহস থাকলে সামনে এসে দেখান। আমি তোর এইসব কথায় কান দিতে চাচ্ছি না। আর তুই তো রেবেল বয়, দেখি তোর ক্ষমতা কত দূর, পারলে খুঁজে বের কর আমাকে। ঠিক আছে, ওয়েট করেন। তারপর কল করে দিল। কল কাটার সাথে সাথে আরো একটা আননোন নাম্বার থেকে কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, আমি মারিয়া। কোথায় তুমি? আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি তো বাসায়। আচ্ছা শোনো, একটু এই পার্কে আসতে পারবা? ঠিক আছে, ওয়েট করো, আমি আসতেছি। তারপর কল কেটে দিল। আমি জানি না মারিয়া আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, নাকি আমাকে না করে দেবে, কিন্তু আমি সত্যি ওকে ভালোবাসি, নাকি অন্য কিছু বলতে চাচ্ছে আমাকে। মনের মধ্যে এক অজানা ভয় কাজ করতে লাগলো। আমি ও ভয়কে এক সাইডে রেখে ফ্রেশ হয়ে নিলাম আর রেডি হয়ে গানটা নিয়ে চলে গেলাম পার্কে, মারির সাথে দেখা করতে। পার্কে পৌঁছলাম, কিন্তু মনের মধ্যে এক ভয় কাজ করতে লাগে। আমার জানি না কিছু মুহূর্ত পর কি হবে আমার সাথে, মানে মারিয়া কি আমাকে গ্রহণ করবে নাকি, এসব মাথায় চলতেছে। দেখলাম মারিয়া পার্কের বেঞ্চে বসে আছে। আমিও একটা লম্বা শ্বাস নিয়ে তার কাছে যেতে লাগি আর গিয়েই তার সামনে দাঁড়িয়ে যাই।